গত পরশু আমাদের এক ভাই ট্রেনের নিচে মাথা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঠিক লিসবনের প্রাণকেন্দ্র মার্কেস পম্বলে। এই ভাই এখানে আছেন দীর্ঘদিন, 5 বছরের উপরে হয়ে গেছে। তিনি এখন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, এমত অবস্থায় রুল চেঞ্জ হয়েছে। এর আগে তিনি 2 বছর মেয়াদী যে কার্ডটি তিনি পেয়েছিলেন, এই কার্ড চেঞ্জ করার জন্য তিনি আবেদন করছেন। 10 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রিনিউ কার্ড পায়নি। এখন তিনি সামনে 70 থেকে কাউন্ট করলে সামনে যে কোনো সময় তিনি পাসপোর্টের অ্যাপ্লাই করার সময় এসে গেছে। এমত অবস্থায় সরকার রুল চেঞ্জ করেছে, অর্থাৎ এই 5 বছরের জায়গায় 70 থেকে যেখানে 5 বছর ছিল সেখানে কার্ড থেকে, অর্থাৎ 70 পরেও 2 বছর পরে এসে কার্ড পায়, অনেকে 1.5 বছর পরে কার্ড পায়। এই কার্ড থেকে 10 বছর টাইম নিয়েছে, 10 বছর করেছে। এই কারণে তার মাথার উপরে ব্যাপকভাবে একটা প্রভাব পড়েছিল। একদিকে রিনিউ হচ্ছে না, অন্যদিকে তার পাসপোর্টের অ্যাপ্লাই যখন সময় হয়েছে তখন রুল চেঞ্জ করে দিয়েছে সরকার। এছাড়াও তার পারিবারিক, অর্থনৈতিক বিভিন্ন প্রকার সমস্যা ছিল। তিনি এর আগে দীর্ঘদিন বেকার ছিলেন। বেকার থাকার পরে এই পর্তুগালে তার এক রুমমেট ভাইয়ের কাছ থেকে 800 টাকা ধার করে তিনি পোল্যান্ড গিয়েছিলেন, এবং পোল্যান্ডে গিয়েও তিনি ভালো কিছু করতে পারেননি। তখন বলছেন যে ওই আলী ভাই বলছেন, যিনি সুইসাইড করছেন, তিনি বলছেন যে ভাই, যার কাছ থেকে টাকা ধার নিয়েছেন তাকে বলছেন যে ভাই, এই মুহূর্তে আমার কাছে টাকা দেওয়ার মতো কোনো পরিবেশ এই মুহূর্তে আমার কাছে নাই। আপনি যদি আমাকে বাংলাদেশে একটা অ্যাকাউন্ট দেন, আমি বাংলাদেশ থেকে আপনার টাকাটা দিয়ে দিব। কিন্তু যে ভাইয়ের কাছ থেকে নিয়েছে ওই ভাই বলছে, না ভাই, দেওয়া লাগবে না, আপনি কাজ করেন, কাজ করে আমাকে টাকাটা দিয়ে দিন। তো যেহেতু উনি পোল্যান্ডে ভালো কিছু করতে পারেননি, গত 3 মাস আগে তিনি আবার লিসবন ফিরে এসেছেন। এসে একটি রেস্টুরেন্টে, অর্থাৎ একটি ইটালিয়ান, খুব সম্ভবত ইটালিয়ান পিৎজা শপে কাজ নিয়েছিলেন। এই যেখানে তিনি সুইসাইড করছেন, এই মার্কেস পম্বল, সেখানে তিনি কাজ করতেন। সেখানে দীর্ঘ প্রায় অ্যারাউন্ড 3 মাস মতো কাজ করছেন। কাজ করে ওই যে ভাইয়ের কাছ থেকে যে 800 টাকা ধার নিয়েছেন, ওই ভাইয়ের টাকাটা ফেরত দিয়েছেন। তো তিনি আরও পেইনফুলি ছিলেন যে তার পারিবারিকভাবে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ সেটা ছিল, যেহেতু তার জব ছিল না, জব না থাকার কারণে তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা ছিল, হয়তো পারিবারিক একটা মনোমালিন্য ছিল। যেহেতু তার ইনকাম করার এই জায়গায় কোনো সুযোগ সুবিধা খুব একটা ছিল না, কাজ ছিল না। অন্যদিকে তার বউ ছিল, বাচ্চা ছিল, তাদেরকে ভরণ পোষণের একটা বিষয় ছিল। সুতরাং পারিবারিক একটা পেইন তার মাথায় ছিল। তো সামগ্রিক অবস্থা যদি বিচার করা হয়, তাহলে পারিবারিক প্রবলেম, ফ্যামিলিগত যে সমস্যা আছে, এই পারিবারিক সমস্যা, কার্ড রিনিউ এবং অর্থনৈতিক সমস্যা, এই 3টা সমস্যা এক জায়গায় হয়ে, অন্যদিকে গভর্নমেন্ট যে বর্তমান যে রুল চেঞ্জ করছে, এই রুল চেঞ্জ করার কারণে তার মানসিকভাবে তিনি দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছেন। মানসিকভাবে তিনি আগে থেকে অর্থনৈতিকভাবে যেহেতু ক্ষতিগ্রস্ত, এবং অর্থনৈতিকভাবে যেহেতু তিনি, তার জব ছিল না, অন্য দিকে প্রবলেমে ছিলেন, একে তো সেখানেই সেই দুরবস্থা ছিল। অন্যদিকে রুল চেঞ্জ করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই যে মানসিকভাবে যে তিনি ভেঙে পড়ছেন, এই ভেঙে পড়ার কারণে হয়তোবা তিনি এই সুইসাইডের মতো কঠিন এবং মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সুইসাইডটা যে তিনি করছেন, মর্মান্তিক যে সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো শত শত বাঙালি, হাজার হাজার বাঙালি ভাই আমরা যারা এই দেশে আছি, অনেকেই হয়তোবা এদের মধ্যে অনেকেই ভেঙে পড়ছেন, অনেকেই খুবই ক্ষতিগ্রস্ত আছেন, কোনো না কোনোভাবে হয়তোবা তারা টিকে আছেন। এত বড় কঠিন কোনো সিদ্ধান্ত হয়তো অনেকেই নেয়নি বা নিতে পারেননি। তিনি এত বড় একটা মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু ওনার একার না। এই লিসবন বা পর্তুগালে যারা আছেন, এই রুল চেঞ্জ করার পরে শত শত মানুষের আছে। আবার এই দেশে যারা আছেন তাদের কাজকামের দুরবস্থা, এই কাজকামের দুরবস্থার কারণে যদি যারা কাজ করছেন তাদের বেতন খুবই কম, বেতনের কারণে, অর্থাৎ কাজে থাকলে বেতন কম, আর না পাইলে দুর্দশার কোনো শেষ নাই এদেশে। এর আগে গত 2 দিন আগে আরেকটা ভাই স্ট্রোক করে মারা গেছেন। হয়তোবা তিনিও এরকম বড় কোনো দুশ্চিন্তায় ছিলেন। অর্থাৎ সার্কমস্টেন্স যদি আমি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে এই জায়গায় হাজার হাজার বাঙালি ভাইদের সার্কমস্টেন্স একই। যারা শক্ত আছেন, স্ট্রং আছেন, তারা হয়তো ভালোভাবে বেঁচে আছেন। অনেকেই হয়তো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যারা প্রবাসে যারা আছেন,
বিভিন্ন সময় আমি লন্ডনে দেখেছি, প্যারিসে দেখেছি, যারা দীর্ঘ সময় যারা কাট পাননি, যারা 20 থেকে 30 বছর পর্যন্ত যাদের স্টাবল নাই, এমন মানুষ আমি এমন মানুষ যত আছে প্রত্যেকেরকে আমি দেখেছি তারা মানসিকভাবে শুধু চিন্তাগ্রস্তই নয়, তাদেরকে আমরা অনেকটা তার যে ব্রেন এর কার্যক্ষমতা অনেকটা কমে গেছে। আর অনেকেরই আমি দেখছি যে 20 বা 30% কাজ করে তার মস্তিষ্ক, বাকি 70% কাজ করে না। অর্থাৎ যারা এই দীর্ঘ সময়ে যারা বিভিন্ন প্রবলেম ফেস করছে প্রবাসে, তাদের অধিকাংশই দেখা যাচ্ছে যে তাদের মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন, অথবা যতটুকু মস্তিষ্ক তার কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে। কারণ আমি দেখেছি অনেকের 20%, 30% বা 40% পর্যন্ত কাজ করে, 40% পর্যন্ত কাজ করে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে যারা 20 থেকে 30 বছর এদেশে কার্ড নাই বা আছেন, তাদের মস্তিষ্কের এই বিভ্রাটগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ এছাড়াও আমরা যারা 10-15 বছর করে দেশে আসি, এদেরকেও যদি সুষ্ঠুভাবে বিচার বিশ্লেষণ করা হয়, এদেরও মস্তিষ্ক কোথাও না কোথাও কম আর বেশি বিভ্রাট আছে। সুতরাং আমরা যারা প্রবাসে আসি, আমাদের ফ্যামিলি থেকে আমার মনে হয় আরেকটু যারা বাংলাদেশে বা দূরে থাকেন, তাদেরকে মনে হয় যারা এই বাইরে যারা কাজ করে বা আছে কোনো অবস্থায় আছে, আরেকটু মনে হয় সহনশীলতার সাথে দেখলে এবং ফ্যামিলির বিষয়গুলো আরেকটু যদি খুবই ক্লোজলি থাকে এবং সবসময় যদি ফ্রেন্ডলি এবং সুন্দরভাবে কথা বলে, একই সাথে আমরা যারা এখানে আসি, আমাদের আশেপাশে ভাই ব্রাদার কে কেমন আছে, তারা সুষ্ঠু সুন্দরভাবে আছে কিনা, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা যদি একটু দেখতে পাই বা আমরা যদি একটু দেখি, তাহলে হয়তো বা সমস্যাগ্রস্ত যেসব ভাই বোন আছে আমাদের এখানে, তাদেরকে আমরা যদি সামান্যতম একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তারা হয়তো বা কিছুটা হলেও ভালো থাকবে। সুতরাং আমরা যারা প্রবাসে আছি, যাদেরকে কিছুটা হলেও একটু অবস্থানটা শক্ত আছে অন্যদের তুলনায়, তারা যাদের অবস্থানটা খুবই দুর্বল, তাদের পাশে একটু আমাদের দেখা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফিজ।